বাংলাদেশের রাজনীতিতে দোষারোপের সংস্কৃতি বহু পুরনো। বিভিন্ন কারণে রাজনৈতিক দলগুলো একে অপরকে প্রতিপক্ষ ভাবেন, সেই সঙ্গে সমান তালে চলতে থাকে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়গুলোকে খুব স্বাভাবিক চোখেই দেখেন, কিন্তু এবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, বিএনপিকে তারা প্রতিপক্ষ নন, শত্রু ভাবেন। প্রতিপক্ষ যখন শত্রুতে পরিণত হয় তখন রাজনীতিতে এর প্রভাব কি, সেই সঙ্গে সমসাময়িক রাজনীতি, এ সকল বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি এখন রাজনীতির পরিস্থিতি কি। আর আজকের আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন আহমদ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আহমদ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনারা বলছেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ নয়, শত্রু। বিএনপি আসলে কিভাবে প্রতিপক্ষ থেকে শত্রুতে পরিণত হলো? আপনি তো ভালো কোশ্চেন করলেন। এই প্রশ্নের জবাব অতীতেও দিয়েছি। আর পার্টির সাধারণ সম্পাদক যেহেতু আজকে অফিসিয়ালি বলেছেন মিডিয়ার সামনে যে বিএনপি আমাদের প্রতিপক্ষ নয়, শত্রু। প্রতিপক্ষর অর্থটা হলো প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে যৌক্তিকভাবে মোকাবেলা করা যায়, বা শত্রুর সামনে তো যুক্তি খাটে না, রাজনীতিও চলে না। শত্রু তো বন্দুক নিয়ে আসে, শত্রু তো গুলি নিয়ে আসে, শত্রু তো আর্জেস গ্রেনেড নিয়ে আসে আমাকে হত্যা করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে আসে, যারা পুলিশকে হত্যা করতে আসে, যারা মানুষকে খুন করতে আসে, যারা বাস পোড়াতে চায়, বাসের চালককে মারে, তারা কখনো আমাদের দেশের শত্রু, আমাদের শত্রু। সেই কারণেই আমরা মনে করি ও বিশ্বাসও করি, খালি মনে করি না, বিশ্বাস করি, বিএনপি ইজ নেভার কাউন্টারপার্ট। বিএনপি ইজ অলওয়েজ এনিমি অফ আস, অলওয়েজ দেশের শত্রু। কাজে এই শত্রুতার হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে, এই শত্রুদের কবল থেকে সমাজকে রক্ষা করতে হবে, এই শত্রুদের কবল থেকে মানুষকে রক্ষা করতে হবে। তাহলে কি বর্তমানে শত্রুমুক্ত বাংলাদেশ গড়াই আপনাদের একমাত্র লক্ষ্য? হ্যাঁ, এটা একটা অপশক্তি। অশক্তি বা অপশক্তি। অপশক্তির কাজ হচ্ছে অপরাজনীতি, অপশক্তির কাজ হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি, অপশক্তির কাজ হচ্ছে অপসংস্কৃতি, অপশক্তির কাজ হচ্ছে অপরাজনীতি, অপ অর্থনীতি। অপশক্তির অর্থ হচ্ছে তাদের কাজই হচ্ছে ডেস্ট্রয় দি কান্ট্রি, ডেস্ট্রয় ইকোনমি, ডেস্ট্রয় এভরিথিং। সব ডেস্ট্রয় করে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, দেশের মানুষ খুন হয়ে যাক, তবু শেখ হাসিনার গভর্নমেন্টকে উৎখাত করতে হবে। এই ধ্বংসাত্মক রাজনীতির পথে যারা আমাকে খুন করতে আসে, যেনতেন প্রকারে ক্ষমতায় থেকে উৎখাত করতে চায় এবং যেনতেন প্রকারে ক্ষমতায় আসতে চায়, তারা নিঃসন্দেহে আমাদের এই পৃথিবীতে একটি নষ্ট গণতন্ত্র, নষ্ট গ্রহ। নষ্ট গ্রহ মানেই খারাপ রাজনীতির প্রতিকৃত। কাজে এই খারাপ রাজনীতির হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই। যেমনিভাবে পাকিস্তানের শোষণ শাসনের দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে 23 থেকে 24 বছর, 23 থেকে 24 বছর পরে 71-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আহ্বানে এদেশের মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে বঙ্গবন্ধু হত্যার পরে আবার ডেমোক্রেটিক আন্দোলন শুরু হয়েছে। জিয়া রহমান পাওয়ার টেক ওভার করেছিল আপনার গান পয়েন্টে বঙ্গবন্ধু রক্তের উপর দাঁড়িয়ে সে ক্ষমতা এসেছিল, তার বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়েছিল এবং এই লাগাতার আন্দোলনের প্রবাহ এরশাদ পর্যন্ত গিয়েছে। এরশাদের পতনের মধ্য দিয়ে ডেমোক্রেসিকে আমরা রিগেইন করেছি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জনাব আহমদ হোসেন, এ কারণেই কি আসলে নির্বাচনের আগে যে কোনো ধরনের সংলাপ কিংবা সমঝোতা থেকে আপনারা দূরে ছিলেন? আপনারা বারবার বলেছেন বিএনপি খুনির দল, তাদের সাথে কিসের সংলাপ? না, আমরা তো সংলাপে বিশ্বাস করতাম, সংলাপ তো আমরা চাইনি। আমরা বলেছি ডেমোক্রেসিতে তারা বিশ্বাস করে, তারা নির্বাচনে যারা বিশ্বাস করে তারা নির্বাচনে আসবে। আর যারা সন্ত্রাসে বিশ্বাস করে, কোন কারাপির রাজনীতিতে বিশ্বাস করে, তারা সন্ত্রাস কোন কারাপির পথে চলে যাবে। বাস্তবে তাই হয়েছে। তারা চ্যালেঞ্জ নিয়েছিল নির্বাচন করতে দেবে না, নির্বাচন হতে দেবে না, নির্বাচন হতে পারবে না, তারা যেন তেন প্রকার নির্বাচনকে ঠেকিয়ে দিবে। বাট ইট ইজ নট প্রুভড। পিপল ডিসাইডেড
নির্বাচন হয়েছে। পিপলস ডিসিশন, যে ডেমোক্রেসি থাকবে, পিপলস ডিসিশন সংবিধান থাকবে, পিপলস ডিসিশন জনগণের রায় হচ্ছে মূল শক্তি। এই রায়ের মধ্য দিয়ে যায় কাউকে ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় থেকে নামা যায়। এটা হচ্ছে স্মুথ ওয়ে, এটা হচ্ছে ডেমোক্রেটিক প্রক্রিয়া, এটা ডেমোক্রেটিক পথ। এই পথে বিএনপি আসে নাই বিধায় ইতিহাসে আজকে তারা কলঙ্কিত, ইতিহাসে তারা আজকে অপদার্থ। জনাব আবুল হোসেন, আপনি বলছিলেন যে নির্বাচনে বিএনপি আসেনি, কিন্তু আপনারা কি আহ্বান করেছিলেন নির্বাচনে আসার জন্য বিএনপিকে? নির্বাচনের আহ্বান নয়, সংবিধানে পরিষ্কার লেখা আছে সমস্ত নিবন্ধিত পার্টি যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে, তারা নির্বাচনে আসার সুযোগ আছে, অধিকার আছে। যারা বিশ্বাস করে সে বিশ্বাসের আলোকে 28টি রাজনৈতিক দল নির্বাচনে এসেছে। যারা আসেনি তারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা অন্য পথে বিশ্বাস করে। অন্য পথে যারা বিশ্বাস করে, চারু মজুমদারের পথে কখনো বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না। জিয়াউর রহমানের পথে, জিয়াউর রহমান যেভাবে ক্ষমতা এসেছিল ওই পথ দিয়ে, ওই বন্দুক দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না। এটা হচ্ছে আমাদের ফার্মলি ডিটারমাইন্ড উই আর। আমরা বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি বলেই আমরা ডেমোক্রেসির পথে আছি। শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, এই ফিলোসফি বঙ্গবন্ধুর পথ, এই ফিলোসফির পথে আমরা হাঁটছি। এ পর্যন্ত স্পষ্ট জনাব আবুল হোসেন। আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। একদিকে আপনারা বলছেন বিএনপি আপনাদের শত্রু, বিএনপি অপর রাজনীতি করে, আবার অন্যদিকে আপনারাই বলছেন বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে, বিএনপিকে এই ভুলের খেসারত বহুদিন দিতে হবে। কেন বিএনপিকে নিয়ে আপনারা এত উদ্বিগ্ন কেন? না, শত্রুকে নিয়ে তো কথা বারবার বলতে হবে। কেন বলতে হয়? যেহেতু শত্রু, আপনি যদি আমার শত্রু হন, আমার প্রতিদিন গুলি করতে আসেন, কাজে আপনার সম্পর্কে জাতিকে সজাগ রাখতে হবে, আমাকেও সজাগ রাখতে হবে, আমাকেও স্ট্যান্ড বাই থাকতে হবে। কাজে আপনার শত্রুকে তো কোনো আমরা সব ভালো চোখে দেখি না। এই শত্রু কোন পথে চলে আসে, কিভাবে আমাকে হত্যা করবে, স্বাভাবিক তার সম্পর্কে দেশবাসীকে অ্যালার্ট থাকতে হবে, জাতিকে অ্যালার্ট থাকতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমদ হোসেন এপি। জনাব আব্দুল সালাম, যেমনটি আসলে ক্ষমতাসীনরা আপনাদের প্রতিপক্ষ নয়, শত্রু ভাবে, আপনারা ক্ষমতাসীনদের কি ভাবেন? আমরা আপনাকে ধন্যবাদ, আমার দুই বিজ্ঞ সহ আলোচক ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিপক্ষই ভাবি, শত্রু ভাবার কোনো কারণ নাই। কারণ একটা রাজনীতিক কর্মী হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের যদি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হয়, তাহলে যেমনি বিএনপিকে ছাড়া একা চেষ্টা করলে আওয়ামী লীগ পারবে না, আবার আওয়ামী লীগও যদি বিএনপিকে ছাড়া চেষ্টা করে এককভাবে সেটা সম্ভব না। কারণ এখানে অতীতের যদি আমরা বছর টু বছর যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে এখানে স্বাভাবিকভাবে বুঝতে হবে যে বিএনপির জনগণের মধ্যে একটা অবস্থান আছে, রাজনৈতিক অবস্থান, যে কারণে আজকে আওয়ামী লীগ হাজার চেষ্টা করেও নির্বাচন করতে পারতেছে না। তারা সিলেকশনের পথে যাইতে হইতেছে, কারণ জনগণ আজকে ওই নির্বাচনে নাই, তাই না? আর কারা কলঙ্কিত সেটা তো ইতিহাসই বলবে কারা কলঙ্কিত। আজকে আওয়ামী লীগ নিজেই আজকে তারা গণতন্ত্রের যেটা এই যে মনে করেন, এই কথাটাই তো পরিষ্কার, এটা হলো ফ্যাসিবাদের কথা, যে পরিষ্কার অর্থাৎ আমাকে একটা রাজনৈতিক দলকে শত্রু মনে করা, অর্থাৎ এটাকে এলিমিনেট করে দাও, শেষ করে দাও। তো শত্রুরা তো শেষ করতে চায় না, যেহেতু শত্রুই মনে করে এই জন্য শেষ করতে চায়, কিন্তু আমরা তো শেষ করতে চাই না। আমরা পরিষ্কার বলি যে ঠিক আছে, রাজনীতির মাঠে আসেন, পাবলিক কাকে গ্রহণ করে সেটা দেখা যাক, কিন্তু সেই সাহস তাদের নাই। কারণ আজকে দেশের অবস্থার জন্য আপনি রাজনীতির কথা বললেন, যে রাজনীতিটাই তো আজকে তারা খায় ফেলছে, শেষ করে দিছে। 11 থেকে বিরাজনীতিকরণে যে প্রক্রিয়া চলতেছে, এবং সেই প্রক্রিয়া এখন পর্যন্ত আছে। গত 2টি নির্বাচন, যে নির্বাচন মানে জনগণ অংশগ্রহণই করে নাই, এবং এমন একটা অবস্থায় গেছে যে আজকে উপজেলায় নির্বাচনও হাজার চেষ্টা করেও জনগণকে নির্বাচনে নিতে পারছে না। অর্থাৎ এটা হলো যে আওয়ামী লীগের প্রতি একটা চরম একটা অনাস্থা। এই অনাস্থার কারণে কিন্তু আজকে পাবলিক যাচ্ছে। জনাব আব্দুল সালাম, আপনারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু একই অভিযোগ কিন্তু ক্ষমতাসীনরা আপনাদের বিরুদ্ধে করছে যে আপনাদের জনসমর্থন নেই বলেই আপনারা আন্দোলনে আন্দোলন তো ব্যাপার না, ভোটে ডিসাইড হবে কে কার পক্ষে জনগণ আছে, সে তো ভোটে ডিসাইড হবে। সেই নির্বাচনে যদি মাপকাঠি হয়, সেই নির্বাচন কেন বিএনপি বর্জন করছে? সেই নির্বাচন কোথায়
কোনো নির্বাচন আছে বাংলাদেশে? আমি প্রধানমন্ত্রী, আমি আগেই চেয়ার দখল করে বসে নিলাম, আমি সরকার গঠন করে বসে নিলাম, আমার পার্লামেন্ট থাকলো, আর আপনি বলেন নির্বাচনে আসেন, আবার বলে আমরা একটা শক্তিশালী বিরোধী দল চাই। তার মানে ওনারা ধৈর্যই নিছে, ওনারাই ক্ষমতাসীন। অর্থাৎ আমি এই চেয়ারে বসছি, এই চেয়ার আর ছাড়া যাবে না যদি বেদখল হয়ে যায়। অর্থাৎ ভয়টা হলো ওইখানে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, তাই না? আর একটা যেটা বললো যে গুলি, বন্দুক, গ্রেনেড, হ্যাঁ এটা তো গুলি, বন্দুক, গ্রেনেড তো ওনারা বিএনপিকে ক্রাশ করার জন্য ব্যবহার করতেছেই। আজকে আন্দোলনে যখনই একটা মিছিল বা মিটিং বা সমাবেশের বিষয় আসে তখনই তো গুলি, বন্দুক নিয়ে তারা মাঠে নামে, এবং হোল সরকারি প্রশাসনকে তারা ব্যবহার করে তারা আজকে ক্ষমতাটাকে টিকায় রাখতে চাইতেছে। কিন্তু বলা হয়ে থাকে যে গণতান্ত্রিক ধারায় আসলে নির্বাচন ব্যতীত ক্ষমতা বদলের কোনো পন্থা নেই। সেই জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে 2009 এর পর থেকে আসলে সেরকম ভাবে আপনারা নির্বাচনই আসেননি। না, নির্বাচনে তো না। আজকে এটা হলো বিষয়টা হলো এটাই যে আজকে আমরা তো বলি যে আজকে সরকার এমন একটা জায়গায় দেশটাকে নিয়ে যাচ্ছে যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের হওয়ার পথ সব বন্ধ করে দিছে। এটা দেশের জন্য, আওয়ামী লীগের জন্য না, শুধু দেশের জন্য, গণতন্ত্রের জন্য খুবই ভয়াবহ অবস্থা। যে পথে আজকে আওয়ামী লীগ নিয়ে গেছে রাজনীতিটাকে, যে গণতন্ত্রটাকে, ভোটটাকে, এটা কারো জন্য মঙ্গলজনক না। আর আরেকটা কথা পরিষ্কার যে বিএনপি বলেন, যদি আজকে দেশে যদি একটা অঘটনও ঘটে, বিএনপি কি ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে ভোট ছাড়া? ভোট ছাড়া তো বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের সুযোগ আছে, তারা ক্ষমতায় আছে, ক্ষমতাটাকে আঁকড়ে বসে থাকলো। কিন্তু বিএনপিকে যদি ক্ষমতায় যেতে হয়, ভোট ছাড়া তো আর কোনো বিকল্প নাই। তাহলে ক্ষমতাসীনরা কেন বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে যে বিদেশি শক্তির উপর ভর করে আপনারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসছেন? পেছনের দরজা দিয়ে তো তারা আছে, বিদেশি শক্তি কোথায়? আপনি যে তাদের পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশে যায় বলল যে আমাদেরকে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, ওই কথাটা বলেন না কেন? এটাকে আমরা যাই বলছি? বা আজকে বিদেশ যদি চায়ও আমাকে ক্ষমতায় বসাইতে পারবে ভোট ছাড়া? বিএনপিকে বসানোর তো কোনো সুযোগ নাই। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাকে ক্ষমতায় রাখার সুযোগ আছে যে আমি সবকিছু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, ভোটের নামে একটা প্রহসন করে, ভোট হইলো না, কিছু হইলো না, আমি ক্ষমতায় আছে, আমি ডুগডুগি বাজাইলাম, জনগণ তো আমার পক্ষে আছে। আরে জনগণ পক্ষে আছে কি নাই সে তো জনগণ রায়ের থেকে বোঝা যাবে। আজকে সব কিছু দলীয়করণ করে আজকে দেশটাকে মনে করেন একটা বিএনপিকে ধ্বংস করা, অর্থাৎ যেটা আপনি যেটা প্রথমে বললেন যে 28 তারিখে তারা কি করলো, যে 28 তারিখে একটা শান্তিপূর্ণ একটা সমাবেশ, সেই সমাবেশটাকে এখানে বিগিনিং থেকেই তারা মারা শুরু করলো, আক্রমণ শুরু করলো। তারা প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করলো, তারা পুলিশ মারলো, তারা পুলিশ হসপিটাল আক্রমণ করলো, এবং সাজানো 2 ঘন্টার মধ্যে। এটা কি সম্ভব? আপনাকে যদি যে কাউকে, সোহরাব ভাইকে যদি দায়িত্ব দেওয়া হয় যে 2 ঘন্টার মধ্যে আপনি 500 মামলা বানাবেন, এতগুলো আসামি, এটা আপনি খুঁজে বাইর করেন, খুঁজে বাইর করা সম্ভব না। তার মানে ওরা প্রি প্ল্যান হইতে আগে থেকে রেডি করে রাখছে, এই মামলা এতজন, এই মামলা এতজন, এবং তার বাড়ির ঠিকানা, তার বাপের নাম, তার মার নাম, তার 14 গোষ্ঠীর ঠিকানা দিয়ে একটা রেডি করে রাখা। অর্থাৎ এটা কিভাবে, তাই না? সেটা তার মানে তাদের একটা নীল নকশা যে বিএনপিকে জেলে ঢুকায় দাও, বাকিগুলোকে মামলা দিয়ে দৌড়াও, যাতে ওরা নির্বাচনের প্রশ্ন নিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। পরবর্তী অংশে আবারও ফিরছি আপনার কাছে। জনাব সোহরাব হাসান, বাংলাদেশের রাজনীতিতে কি তাহলে সংকটের যে বরফ আমরা দেখছি সেটি কঠিন শিলায় রূপান্তরিত হয়েছে? শিলা না, এখন ইস্পাতে রূপান্তরিত হয়েছে। এটা ভাঙার কোনো উপায় দেখছি না। প্রথমত হচ্ছে আমাদের রাজনীতিকরা তো দেশকে পথ দেখাবে, জনগণকে পথ দেখাবে, এবং জনগণকে পথ দেখাবে, জনগণ কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রনীতি কর্মসূচি ঘোষণা করবে জনগণের কল্যাণে। কিন্তু এই যে দেখুন, রাজনীতিকরা প্রতিদিন কথা বলছেন বঙ্গবন্ধু এভিনিউর থেকে অথবা নয়াপল্টন থেকে, জনগণ কতটা আশ্বস্ত হচ্ছে অথবা আস্থা রাখছে? প্রতিদিনই কিন্তু একই কথা, একই রকম। আর দেশে এই মুহূর্তে অর্থনৈতিক সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট, এই গ্রীষ্মকালে আপনার বিদ্যুৎ সংকট,
তো এই সংকট নিয়ে কিন্তু কথা নাই, কথা হচ্ছে কে কথার লড়াইয়ে কে জয়ী হবে, কে কাকে পরাজিত করবে। মানুষের সমস্যা নিয়ে কেন কথা নাই, মানুষের কিভাবে সমস্যার সমাধান করা যাবে। যদি এরকম হতো, প্রথমত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের সংসদে কেন্দ্রবিন্দু হওয়ার কথা, কিন্তু সংসদকে কেন্দ্রবিন্দু হয়েছে যেটা আমরা পঞ্চম সংসদে অথবা সপ্তম সংসদে দেখেছি। এরপর আর আগে কিন্তু সংসদ, বর্তমান সময়ে আসলে সংসদ কতটা গতিশীল সেটিও একটি প্রশ্ন। গতিশীল সংসদ তো একটা তার নিজের চরিত্র থাকবে, একটা কি বলে বৈশিষ্ট্য থাকে, সরকারি দল বিরোধী দল থাকে, সরকার কোনো কর্মসূচি নিলে তার বিকল্প একটা কর্মসূচি দেয়। বিরোধী দল সংসদীয় গণতন্ত্র সব দেশেই আপনার একটা ছায়া সরকার থাকে, ছায়া মন্ত্রিসভা থাকে, যে সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী যে কর্মসূচি নিলেন বা যে বক্তব্য দিলেন, বিরোধী দলের একজনকে দায়িত্ব দেওয়া হয়, তিনি সেটা কিভাবে মোকাবেলা করবেন বা পাল্টা বক্তব্য দিবেন অথবা বিকল্প কিছু বলবেন। আমাদের সেই রাজনীতি নেই। অথবা ধরেন এই যে নিত্যপণ্যের দাম প্রতিদিনই মন্ত্রীরা নেতারা বলছেন, কিন্তু সবটাই কি ইউক্রেন যুদ্ধের কারণে, সবটাই কি মধ্যপ্রাচ্যের সংকটের কারণে? এই যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিএনপি আমলে পাচার হয়েছে, সরকার সেই পাচারের টাকা ফেরতও এনেছে, ধন্যবাদ জানাই। কিন্তু আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হয়েছে সেটা কে ফেরত আনবে? তাহলে কি আরেকটি সরকার আসতে হবে, তারপর সেই সরকার এসে আওয়ামী লীগ আমলের পাচার হওয়া টাকা ফেরত আনবে? মানে মানুষের আস্থা বিশ্বাস রাজনীতির উপর প্রায় উঠে গেছে, যে কারণে এই যে নির্বাচন, আমাদের সামনে কিন্তু এখন কোনো প্রতিপক্ষ নাই। ওবায়দুল কাদের সাহেব খুব ভালো কথা বলছেন, সত্যি কথা বলছেন, প্রতিপক্ষ নাই। এখন ছায়ার সাথে যুদ্ধ করলে তার প্রতিপক্ষ থাকে না। প্রতিপক্ষ কেন হবে? সহযোগী হবে। গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল বিরোধী দল তো প্রতিপক্ষ হবে না, প্রতিপক্ষ হবে ভোটের লড়াইয়ে। সেটা তো আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দেখেছি, জাতীয় নির্বাচনে দেখেছি যে আওয়ামী লীগের প্রতিপক্ষ, নির্বাচনের লড়াই দুইজন প্রতিদ্বন্দ্বী। মানে রাজনীতি তো প্রতিপক্ষ হওয়ার কথা না, শত্রু তো নাই। শত্রু হলে যদি রাষ্ট্রের শত্রু হয় তাহলে তো তার বিচার করতে হবে, আদালতে মামলা করতে হবে যে মিস্টার অমুক আমি যে মনে করি তা এই প্রমাণ আছে তার বিরুদ্ধে তিনি রাষ্ট্রদ্রোহ কাজ করেছেন এবং তার বিচার হওয়া উচিত। তাহলে তো তাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করা উচিত না। কিন্তু আওয়ামী লীগ এর নেতারা কিন্তু প্রতিদিনই বিএনপি নেতা নিয়ে কথা বলছে, মানুষকে নিয়ে কথা বলে নাই। কিন্তু বর্তমান বাস্তবতায় সুস্থ রাজনৈতিক ধারা থেকে আমরা কতটা দূরে সেটিও কিন্তু একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই। বিরতির সময় হয়েছে, এখন রাজনীতিটাই নাই। বিরতি থেকে ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে এখন রাজনীতির পরিস্থিতি কি, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায় জনাব সোহরাব হাসান। যে আলোচনায় আমরা ছিলাম, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, তাহলে সুস্থ ধারার রাজনীতি থেকে আমরা কতটা দূরে? অনেক দূরে, অনেক দূরে। কারণ রাজনীতি যদি আমরা ধরি স্বৈরাচারের পতনের পর যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছিল, পঞ্চম সংসদ, সপ্তম সংসদ, অষ্টম সংসদ, নবম সংসদ, সেই ধারা তো নেই এখন। সরকারি দল সবাই মিলে একটি নির্বাচন, সেই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল সরকার গঠন করবে, যে দল সংখ্যালঘিষ্ঠ হবে তারা বিরোধী দলে থাকবে। বিরোধী দলে থাকা মানে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত নয়। বিরোধী দলে থেকেও যে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায়, জনগণের কল্যাণ করা যায়, সেটা নিশ্চয়ই আহমদ হোসেন ভাই স্বীকার করবেন যে পঞ্চম সংসদে তারা করেছেন। তারা সংসদীয় রাজনীতি আর সংসদীয় ব্যবস্থা চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে অনেক বিল পাশের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। আবার বিএনপি যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বিএনপিও এই ভূমিকা রেখেছে। বর্তমান বাস্তবতায় বিএনপির সামনে কতটা সুযোগ রয়েছে? সুযোগ মানে রাজনীতির সুযোগ থাকলে বিএনপির সামনেও থাকবে। বিএনপি একটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, জনপ্রিয় দল। না হলে আওয়ামী লীগ নেতারা প্রতিদিনই বিএনপি নিয়ে কথা বলবেন কেন?
তো সুতরাং বিএনপির ভূমিকা রাখতে দেওয়ার সুযোগ থাকতে হবে। বিএনপি যদি অতীতে অন্যায় করে থাকে তার বিচার হবে, কিন্তু এই জন্য তো বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না বা রাখা উচিত নয়। তাহলে যে এরশাদ সাহেব যে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই স্বৈরাচারের সঙ্গে আওয়ামী লীগ বৃহত্তর স্বার্থে বলবো যে তারা তো তার সঙ্গে হাত মিলিয়েছে, তার সঙ্গে একসঙ্গে সরকার গঠন করেছে, একসঙ্গে সরকার কি বলে বিরোধী মহাজোট করেছে, আবার বিরোধী দলে তাদের জায়গা দিয়েছে। তো এটা দেশের কল্যাণের জন্যই তো, বা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ধারা পরিচালিত হবে এ কারণেই তো। বিএনপির যদি কেউ সন্ত্রাস করে থাকে, কেউ মানুষ হত্যা করে থাকে, গ্রেনেড মেরে থাকে, তার বিচার হবে। কিন্তু দল হিসাবে কি তার বিচার করতে চায় আহমদ হোসেন ভাইরা? দল হিসাবে বিচার করতে চাইলে তাহলে তো আদালতে যেতে হবে যে এই দলকে নিষিদ্ধ করে দেওয়া। জনাব আহমদ হোসেন, আপনারা কি দল হিসেবে বিচার করতে চাইছেন? না, সোহরাব ভাই তো যৌক্তিকভাবে আমার প্রতিপক্ষ, তিনি আমার শত্রু নন, একজন সজ্জন মানুষ, লেখায় ফুটে উঠে যুক্তি আর সৃষ্টিশীলতা। আবার তিনি মধ্যপন্থা অবলম্বন করতে যেয়ে মাঝে মাঝে হেরে যান বিএনপির দিকে, এখানে হচ্ছে তার ত্রুটিটি। তিনি কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নন। উনি যেমন কলাম লিখতে গিয়ে আমাদের ক্রিটিসিজম করেন বেশি, অল্প করেন বিএনপির, তিনি কিন্তু নিরপেক্ষ ব্যক্তি নন। তারা কিন্তু এক নিজস্ব পলিটিক্স আছে। না, ক্ষমতায় কারা এখন? আমরা ক্ষমতায় আছি বলেই তো বিএনপি ক্ষমতায় আসুক দেখবেন তখন। না, আমরা ক্ষমতায় আছি বলেই তো আপনি লিখতে পারছেন, কোনো বাধা নেই, ডেমোক্রেসি আছে, বলতে পারছেন, আপনার মনে যা আছে সব অবাধে লিখতে পারছেন, লেখায় কোনো বাধা নেই, আপনার পত্রিকার সংবাদ পরিবেশনায় কোনো বাধা নেই। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, এই যে কথা বলার স্বাধীনতা, এটি তো ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অ্যাচিভ হয়েছে বাংলাদেশে। সেই ডেমোক্রেসিকে যদি আপনি অপশক্তি দিয়ে ধ্বংস করতে চান, তাহলে কিন্তু আপনার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আপনার হাতের কলমও কিন্তু নেমে যাবে, আপনি পারবেন না। অপশক্তি কখনো এগুলো চায় না যে ডেমোক্রেসির মধ্য দিয়ে আপনি কথা লিখবেন, কথা বলবেন, কণ্ঠরুদ্ধ হয়ে যাবে, কারণ ডেমোক্রেসি ইজ এনাদার থিং, ইউ নো। জনাব মাহমুদ হোসেন, যে গণতন্ত্রের কথা বলছেন আপনি, বিএনপির জন্য কি আসলে সেই সমান সুযোগটা রয়েছে? অবাধ রাজনীতির সুযোগ কি বিএনপির সামনে রয়েছে? অবাধ রাজনীতির সুযোগ আছে, এবং ইন্ডিয়াতে যেমন আপনার ইন্ডিয়া জোট এবং বিজেপির জোট, দুইয়ের মাঝে যেমন সীমা রেখা আছে, আপনার রেখা আছে, দুইয়ের মধ্যে কিন্তু দুজন দূরত্ব আছে, না হলে একে অপরের প্রতিপক্ষ। ইন্ডিয়ার প্রসঙ্গ যেহেতু চলে এলো, গত অংশে আসলে জনাব আব্দুল সালাম কিছু প্রশ্ন রেখেছিল, আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিই যে দিল্লির সঙ্গে অশুভ আতাত রয়েছে আপনাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছে প্রতিবেশী দেশ আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে। মির্জা ফখরুল সাহেব যে বলবেন, উনি তো বলেই যাবেন। তাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি নেত্রী বেগম জি আজকে কারাগারে আছেন এবং গৃহবন্দী হিসাবে আছেন, এবং তিনি গৃহবন্দী ঠিক না, তিনি মুক্তই আছেন জামিনে। তবে তিনিও কিন্তু একদিন বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে, উলুধ্বনি হবে, এমনকি ফেনী পর্যন্ত এটা ভারত হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আমি সোহরাব ভাই, আমি যদি আপনার দিকে থাকি বলি, আপনার দৃষ্টি ফিরে পেতে চাই, আপনার হাসির মাঝে লুকিয়ে আছে মুক্তিযুদ্ধ, বা লিখে যান কি আমি জানি না, তবে আজকে কি বলবেন যে মসজিদের আজান কি বন্ধ হয়ে গেছে, উলুধ্বনি হচ্ছে, নামাজ বন্ধ হয়ে গেছে? আপনার জুমার নামাজে কি মানুষ নামাজ পড়তে পারে? জনগণ তার সেই বক্তব্যের জবাব দিয়েছে তো, কাজে আপনি সেটা নিয়ে তার আর বিতর্কের জনগণ জবাব দিয়েছে ভোটের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী, যিনি বাংলাদেশের একমাত্র যোগ্য নেতা। জনাব আহমদ হোসেন, তাহলে আসলে জনাব আব্দুল সালাম যে অভিযোগটি করছিল যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাহলে ভারতে যে কেন বলে আসে যে আমাদের আরেকবার ক্ষমতায় রাখুন, ল্যাঙ্গুয়েজটা কি ছিল আমি জানি না, এরকম কি ছিল? সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোন ভাষায় কথা বলেছেন, এই ভাষাটা তো আমি সামনে ছিলাম না। তিনি কি ভাষা প্রয়োগ করেছিলেন, না বিএনপির মতো করে তারা বলছে আমি জানি না। কাজে আমি ভারতের সহযোগিতা ক্ষমতায় আসবো কেন? ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, আনডাউটেডলি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সালামবাই যুদ্ধে গেছেন, ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন, ভারত সহযোগিতা করেছে, এটা তো অস্বীকার করার জো নেই।
পৃথিবীর সব দেশেই সব যুদ্ধেই কোনো না কোনো রাষ্ট্র কাউকে বন্ধু হিসেবে আসে। ৭১-এর বিপদের দিনে সেই ভারত আমাদের কিন্তু বিএনপির যে সুস্পষ্ট অভিযোগ যে দ্বাদশ নির্বাচনে ভারতের পরোক্ষ ভূমিকা রয়েছে, আসলে কি তাই? না, দ্বাদশ নির্বাচনে পরোক্ষ ভূমিকা, জনগণ ভোট দিয়েছে। এখানে কি ভারত এসে ভোট দিয়েছে আমাদেরকে? ভারতের জনগণ এসে ভোট দিয়েছে আমাদেরকে? আমাদের দেশের জনগণই তো আমাদের ভোট দিয়েছে। ভারতের নৈতিক সমর্থন ছিল রাজনৈতিক কারণ, সেটা ভিন্ন জিনিস, থাকতেই তো পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমার দেশের বাইরে বন্ধু থাকবে না, আমার দেশে ওখানে শত্রু থাকবে। আমেরিকারও সমর্থন ছিল, আমেরিকাও চেয়েছে একটা শান্তিপূর্ণ একটা ভালো নির্বাচন হোক, যেখানে কোনো ভায়োলেন্স হবে না, মানুষ ভোট দিতে পারবে। আজকে ডোনাল্ড লু আসলেন, অনেকে মনে করেছে লু আসছে, লু হাওয়া, অনেকে বলতো লু হাওয়া। বাট আমি দেখলাম এই তাপ প্রবাহ যখন উঁচুতে, এই তাপ প্রবাহের মাঝে লু আসলেন, ডোনাল্ড লু আসলেন ঠান্ডা হাওয়া হয়ে। এবং বিএনপি আশা করেছিল না জানি কি বার্তা নিয়ে আসছেন, খুব হতাশ হয়েছেন তারা ডোনাল্ড লুর কথা। ডোনাল্ড লু বলেছেন অতীতকে ভুলে যেতে হবে, ভুল বোঝাবুঝি নাই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। কারণ রাজনীতি হচ্ছে সেরকম জিনিস, যেমন রাজনীতি আপনার এই জীবন যেমন থেমে নেই, জীবন থেমে নেই, সমাজ থেমে নেই, রাজনীতি থেমে নেই। জনাব আহমদ হোসেন, এর পরেও কিন্তু বিএনপি দাবি করছে যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচনের বেশি অবস্থান পরিবর্তন হয়নি। সে প্রসঙ্গে আমি শেষ অংশে আসছি, আমার হাতে একেবারে সময় নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি একটু বিস্তারিত শুনি। জি, আপনি যেদিন ডোনাল্ড লু চলে গেলেন, এর পরের দিনই কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আবারও ফিরবো এই এর মধ্যে কিন্তু মিল আছে, কিন্তু 4 মাস পরে জনাব আব্দুল সালাম দিয়েছে। কারণটা কি? যেমনটি বলা হচ্ছে যে নির্বাচনের পর কার্যত তেমন কোনো কর্মসূচি আসলে নিয়ে বিএনপিকে মাঠে নামতে দেখা যায়নি। তাহলে বিএনপি কিসের প্রতীক্ষায় রয়েছে? রাজনৈতিক অঙ্গনে আরো একটি বিষয় চাওয়া হয়েছে যে বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ হতে যাচ্ছে, বিএনপির সাথে এক মঞ্চে নামতে যাচ্ছে জামায়াত। আসলে কি তাই? বিএনপি একটি গণতান্ত্রিক দল, একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। আজকে যেটা সোহরাব ভাই যে কথাটা বলতেছিলেন যে আজকে দেশের অবস্থাটা কি, যে দেশের ব্যাংকগুলো আজকে সব দেউলিয়া হয়ে গেছে, কিন্তু সরকার বলে সব ঠিক আছে। জিনিসপত্রের দাম বাইরে দেশে, সরকার বলে না কোনো অসুবিধা নাই। মানুষ একবেলা খাইতে পায় আর একবেলা খাইতে পায়, সরকার বলে না সব ঠিক আছে। অর্থাৎ সরকার তো কোনো ক্রাইসিসটাকেই সে স্বীকার করতেছে না। এবং আমরা বলতেছি সবগুলোর ক্রাইসিসের মূলে হলো আজকে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার আওয়ামী লীগ সরকার। যদি আজকে একটা নির্বাচন থাকতো তাহলে জবাবদিহিতা থাকতো, পার্লামেন্টে জবাবদিহিতা হইতো, আইনের শাসন থাকতো, তখন সব কিছু হইতো। আজকে সেটা নাই বলেই আজকে ধরেন আজকে যদি বলি এই যে ব্যাংক লুট করলো, লুট কারা করছে, আজকে কারা ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছে না, কেন তাদের তালিকা আজকে জাতির সামনে প্রকাশ করা হয় না এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় না, কেন করা হচ্ছে না? কারণ আজকে দেশের অর্থনীতি তো ক্ষতি হচ্ছে। আজকে দুবাইয়ে কাদের টাকা, যেটা আমাদের তো লজ্জা লাগে এটা, তাই না? এর আগে ওনাদের এই পার্লামেন্টের এক সদস্য ওইখানে যায় ধরা খাইলেন বিশাল অঙ্কের টাকা দিয়ে। এটা যেই হোক পার্লামেন্টের সদস্য, আমি বলতেছি ভাই পার্লামেন্টের সদস্য, আমার বলতে দেন। কথা হয়েছে সেইখানে বাংলাদেশে তার কি হয়েছে, বাংলাদেশে তার কোনো ব্যবস্থা হয়েছে? আজকে এই সমস্ত কথাগুলো বলি বলেই তো বিএনপির মানে খারাপ। আমরা বলি যে ভোটের অধিকারটা দাও, যেটা প্রথমে বললো সেটার জন্যই খারাপ। আর আজকে দেখেন এটা হলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ স্বাধীনতার পরে এই দেশে একদলীয় শাসন কায়েম করলো, যেটার জন্য আমরা যুদ্ধ করলাম সেটার বাইরে চলে গেল। তারা কি করলো, রাষ্ট্রপতি শাসিত সরকার নিয়ে আসলো পার্লামেন্টের বদলে। বিএনপি আইসা সেই বহুদলীয় সরকার দিল, সংসদীয় রাজনীতিতে ফিরে আসলো। তারপরে সবার চাওয়া, আওয়ামী লীগ এবং জামাত সহ সবার চাওয়ার কারণে কেয়ারটেকার সরকার দেওয়া হলো, সেটা বিএনপি দিল। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে সেই কেয়ারটেকার সরকার প্রথাটাকে গলা টিপে হত্যা করলো, তাই না? এবং আজকে যেটা হয়েছে যে মনে করেন ভোটের মাধ্যমে একটা সরকার যে পরিবর্তিত হবে সেই পথটা পর্যন্ত আজকে বন্ধ করে দিল। আপনারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, নব্য বাকশাল প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ওবায়দুল কাদের কিন্তু বলেছেন যে জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। সে বিষয়ে একটু বিস্তারিত শুনতে চাই। আবার বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশা প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।
ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম, যে আপনারাই বলছেন যে ক্ষমতাসীনরা নব্য বাকশাল প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে আবার ওবায়দুল কাদের অভিযোগ করছে যে জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। এখানে গায়ের জোরে যদি আমি ঠেলে নিয়ে যাই তাহলে এক কথা, এখানে সৌরভ ভাই আছে। বাংলাদেশের সংবিধানে ওই সময় কি পারমিট করতো বা এখনো করে যে অন সার্ভিস কেউ কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে? এটা একটা ডাহা একটা এই কথা। অর্থাৎ এটা সেই সময় আওয়ামী লীগই সেগুলো করছে যে সবাইকে, অর্থাৎ তাদের ওই কনস্টিটিউশন দেখেন তাদের বাকশালের, যে পুলিশ প্রধান, সেনা প্রধান, অমুক সমুক, সেগুলোকে তারা সদস্য বানাবে। অর্থাৎ তাদের দলের যেটা কনস্টিটিউশন বানাইছে সেটার মধ্যেই সেটা তারা করছে। কিন্তু সে অ্যাপ্লাই করতে যাবে কেন? অ্যাপ্লাই করার কোনো সুযোগই নাই, কারণ যদিও আওয়ামী লীগ সংবিধান তো মানে না। আওয়ামী লীগ সংবিধান এই পর্যন্ত কতবার, এখনই তো সংবিধান প্রতি পদে পদে তারা ভঙ্গ করে, কিন্তু সেই সংবিধান ভঙ্গ করার জন্য কি তাদেরকে কেউ প্রশ্ন করতে পারে বা সেটা কোনো বিচার হয়? আর আমরা তো ভঙ্গ করা দূরের কথা, এই প্রশ্ন করলেই খবর আছে, তাই না? তো এটার জন্য বিষয়টা হলো যেটা আমি বললাম, যে এখন ওনারা যদি বলে, এই যে ওবায়দুল কাদেরের কথা বললেন, তো ওবায়দুল কাদের সাহেবকে বলছে না এটা, যে ভারত পাশে ছিল বলেই আজকে দেশের এই নির্বাচনটা তারা করতে পারছে। এটা তো সোজা কথা, যে অন্যদের হস্তক্ষেপের কারণে নাইলে তারা করতে পারতো না, এটা তো বলছে তারা, এটাকে অস্বীকার করা যাবে? তা এখন সবচেয়ে বড় কথা হলো যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারপরেও যদি মানুষের সমস্যার সমাধান করতে পারতো। আজকে বিএনপির উপরে ওই যে বললো তো যে বিএনপিটা তারা শত্রু মনে করে। কি কারণে শত্রু মনে করে? যে জনগণ বিএনপিকে ভোট দিয়ে যদি ক্ষমতায় নেয়, আর তারা ভয় পায় যে তারা এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, সারা দেশের নেতা কর্মীদেরকে ওরা ভয় পায় যে বিএনপি ক্ষমতায় আসলে যদি আবার এটার প্রতিশোধ নেয়। এই কারণে এটা শত্রু, একে ধ্বংস করো। এবং তারা তো মুখেই বলছে তাদের নেতা বা তাদের দলের সিনিয়র লোকজন, যে আগামী এত বছরের মধ্যে বিএনপি শেষ। এটা কোনো একটা গণতান্ত্রিক দলের কোনো গণতান্ত্রিক ভাষা হইতে পারে না, এটা ভাষা হইতে পারে না। কিন্তু তারা যেহেতু এটা করে, এর আগে তো রাজনৈতিক দল সব বন্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিছিল, তারপর অনেক রাজনৈতিক দল বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিল, যেগুলো এখন ওনাদের সাথে আছে, তাই না? তো এটা তো কোনো ভাষা না। আর যদি আমি তাইলে ওনারা একটা পার্লামেন্টে তো এখন পর্যন্ত তাদের সে অবস্থা আছে, তারা এই করে রেখ, পাশ করে রেখ, যেখানে অন্য কোনো দল থাকবে না, এটা রাজতন্ত্র হয়ে গেল, বা এই আমরণ বা মৃত্যু এই পর্যন্ত তারা থাকবে, ওই ধরনের সংবিধান পাশ করে নিলেই পারে। আর যে যদি পাশ না করে যদি বলে যে গণতন্ত্র আছে, পাবলিকের ভোটে আমরা নির্বাচিত হইতেছি, অথচ পাবলিক ভোট দিতেই যাইতে পারে না, তাহলে দুই কথা বলে লাভটা কি? সোজাসুজি বললেই তো পারে। আমাকে কিভাবে প্রশ্ন করবেন? ডেমোক্রেসি যদি জনগণের জন্য হয়, সেই ডেমোক্রেসি বাংলাদেশে আছে। আর ডেমোক্রেসি যদি খুনিদের জন্য হয়, যেমন বেগম জিয়া নির্বাচন দিলেন একটি, সেই নির্বাচনে কেউ যায়নি, কিন্তু একাই নির্বাচন করেছেন। বঙ্গবন্ধুর খুনি রশিদকে পার্লামেন্ট মেম্বার করলেন, খুনি নাজমুল হুদাকে পার্লামেন্ট মেম্বার বানিয়ে আনলেন, এবং খুনি রশিদকে বানালেন লিডার অফ দ্য অপোজিশন। যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে রিওয়ার্ড দেয়, যারা বঙ্গবন্ধুর খুনিদের গলায় মালা দেয়, যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে আপনার সহযোগিতা করে, রিওয়ার্ড করে, এবং মুক্তিযুদ্ধের খুনি যারা, তাদেরকে মন্ত্রী সভায় নেই, রাজাকার শাহাদিসকে প্রধানমন্ত্রী করে, রাজাকার আলিমকে মন্ত্রী করে, নিজামীকে মন্ত্রী করে, মুজাহিদিকে মন্ত্রী করে, তাদের সাথে তো আমাদের বলবে না ভাই। সেই ডেমোক্রেসি তো আমরা চাইবো না। সেই ডেমোক্রেসি মানে পাকিস্তান মার্কা ডেমোক্রেসি। আব্দুল সালাম কিছুক্ষণ আগে বলছিল যে আসলে আপনারা জোর করে ক্ষমতায় থেকেও জনগণের সংকট সমাধান করতে পারছেন, অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। একটা প্রশ্ন রাখতে চাই জনাব মাহমুদ হোসেন, অর্থনীতি কি দুর্নীতিবাজদের ক্ষেত্রে উদারতা দেখাচ্ছে কোনোভাবে? না, আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন কিভাবে দুর্নীতিবাজদের ধরছে, দেখছেন না? বাঘা বাঘা বোয়াল মাছ, যেগুলো বাঘা বাঘা বড় বড় মাছ, এগুলো ধরা পড়ছে, দেখছেন না? কাজে দুর্নীতির প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিরো টলারেন্ট, এটা উনি বলেছেন। এই প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নেই, মীমাংসা নেই। হোয়াটএভার হি মে বি, সে যেই হোক, তাকে ধরতে হবে, তার শাস্তি পেতেই হবে। কারণ দুর্নীতি টোটাল আউট হয়ে গেছে, আউট করে ফেলেছি আমরা, এই কথা বলছি না আমরা।
বিএনপি যে দুর্নীতির পাহাড় জমিয়ে গেছে, হিমালয় পাহাড়ের চেয়ে উঁচু সেই দুর্নীতি কমাতে কমাতে তো সময় কিছু লাগবে, সময় কিছু নেবে। সেই দুর্নীতি রেস্ট এখন রয়ে গেছে না। এখনো বিএনপি যে বাংলাদেশে আছে, এই বাংলাদেশে দুর্নীতির টাকায় তারেক জিয়া লন্ডনে এসে ব্যবসা করে, এই টাকা পাচারকৃত টাকা দিয়ে ব্যবসা করছে সেখানে। জনাব আব্দুল সালাম কি বলবেন? নাগরিকত্ব পেয়েছে, ব্যাংকগুলো লুট হইতেছে এখন, আর ওনারা সেই 30 বছর আগের বিএনপির এটা রেকর্ড বাজাইতেছে। ব্যাংকের টাকা এখন কে নিচ্ছে, কারা নিতেছে, কারা নিয়ে সেই টাকা রিটার্ন করতেছে না, সেগুলো না বললে ওই 30 বছর আগে বিএনপি এই করছে ওই করছে, মানে তুই করছে তোর বাপ করছে, তোর বাপ করে নাই তোর দাদা করছে, অর্থাৎ এইরকম একটা গল্প। এই গল্প দিয়ে তো মানুষের পেটও ভরবে না, রাষ্ট্রের সমস্যার সমাধানও হবে না। কথাটা হলো যে আজকে দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়তেছে। আজকে যে তারা বলতেছে জনগণ সমস্যা নেই, জনগণের সমস্যা আছে। আর জনগণের সমস্যা নিয়ে কথা বলতে গেলেই বিএনপি হলো দেশদ্রোহী, বিএনপি কোনো দল না। আরে ভাই বিএনপি বাদ দেন, আজকে ওনাদের যে প্রিয় কমিউনিস্ট পার্টি তো আজকে নির্বাচনে যায় নাই, আজকে অন্যান্য দল তো নির্বাচনে যায় নাই। তাহলে কি নির্বাচনটা কি খালি আওয়ামী লীগের, কি দেশটা কি আওয়ামী লীগের দলীয় সম্পত্তি যে তারা ডিসাইড করবে কিভাবে নির্বাচন হবে, কে ক্ষমতায় যাবে? জনগণের, পিপল উইল ডিসাইড। না, বাংলাদেশ দেশ তো জনগণের সম্পত্তি। জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, রায় দিয়েছে, আমরা ক্ষমতায় আছি, দেশটাকে পরিচালনা। কোনো ম্যান্ডেটই নাই, কাজে ওই ম্যান্ডেট তারা স্বীকার করে না। কারণ বিএনপি হচ্ছে ইহুদিবাদী পন্থী, ইসরায়েলপন্থী। গাজায় যখন আপনার লক্ষ লক্ষ শিশু নারীর জীবন দিচ্ছে, ইতিমধ্যে 35 লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই গাজার ওই ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দ তারা করে না, ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দ কথা বলে না, মানে তারা হচ্ছে ইহুদিবাদী, ইহুদিপন্থী রাজনীতি। জনাব আব্দুল সালাম এক লাইনে যদি এক লাইনে জীবনভর আমরা দেখে আসছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েলের কেউ আমাদের ভিসা নিতে পারবে না, আমরাও তার ভিসা ক্লেম করতে পারবো না। পাসপোর্টে ছিল নিষিদ্ধ, কোন সরকার এসে উঠাই দিল? আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসে নাই ইসরায়েলের একটা প্লেন বাংলাদেশে আসে না, শুধু এখানে ল্যান্ড করলো, কি কারণে আসলো কোনো যায় না। অর্থাৎ ওই যে আছে না মুখে শেখপুরীর বগলে ইট, কমপ্লিটলি আজকে আওয়ামী লীগ হলো আজকে ইহুদিবাদীদের পক্ষে, ইসরায়েলের পক্ষে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। তারা সেই দোষটা পাইতে চায় বিএনপির উপরে। বিষয়টা হচ্ছে আমরা সমস্যা, আপনার রাজনীতি নিয়ে তো কথা হচ্ছে, রাজনীতির পরিস্থিতি কি, আমরা সমস্যার সমাধান চাই না সমস্যাটি জিয়ে রাখতে চাই? এখন আওয়ামী লীগ বিএনপি যে অবস্থান নিয়েছে এটা হলো সমস্যা জিয়ে রাখা, সমস্যার সমাধানের কোনো চেষ্টা নাই। সমস্যার সমাধানের চেষ্টা থাকলে সমাধান হতো। এরশাদের পতনের পর কিন্তু তখন সাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না, যেহেতু পার্লামেন্ট নাই। একটা সমঝোতার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নিয়ে সরকার গঠন করা হয়েছিল। এখন এই যে দ্বাদশ নির্বাচন হলো, বা তার আগে আমরা দশম নির্বাচন করতে পারলাম না একসঙ্গে, কেন পারলাম না? মানুষকে চায়নি। তাই আমাদের রাজনৈতিক দলগুলো তো মানুষের প্রতিনিধিত্ব করে, জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যদি তারা হাঁটে, দুই দলেরই আছে। এক দল যেমন একতরফা নির্বাচন করে নিজেকে নিরাপদ ভাবে, আর এক দল নির্বাচন বর্জনকেই একমাত্র সমাধান ভাবে। জনাব সোহরাব হোসেন, তাহলে যদি জনগণের বিপক্ষে আসলে রাজনৈতিক দলগুলো হাঁটতে থাকে, তাহলে সেই রাজনীতির প্রতি জনগণের আগ্রহ কতদিন থাকবে? আপনি দেখেন না উপজেলা নির্বাচনে, জাতীয় নির্বাচনে, যে নির্বাচনে 2009 সালে 2008 সালের নির্বাচনে 87% মানুষ ভোট দিয়েছিল, এই 2024 সালে সেটা দিয়েছে নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী 42%, আর 45% লোক কোথায় গেল? ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হোসেন, ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম, ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমদ হোসেন। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।